একটা অ্যাপার্টমেন্টের ৬১০ নাম্বার রুম, যার আশেপাশেও কেউ যায় না, কেননা সেই রুমে যে একবার প্রবেশ করেছে বা খুলেছে সে মারা গিয়েছে মাত্র ৪ দিনের ভেতরে। কিন্তু কেন? আসলে সেই রুমটাতে একটা ভয়ঙ্কর মহিলা ও তার মেয়ে আত্মার বসবাস ছিল, যারা জ্বলছিল এক অতীত প্রতিশোধের আগুনে। কি সেটা? ঘটনার সত্যতা এবং বাস্তবতা এতটাই নির্মম যে তা আপনাকে ভয় সাথে ভাবিয়ে তুলতেও বাধ্য করবে। বন্ধুরা, এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এই ভয়ঙ্কর অ্যাপার্টমেন্টের ভুতুরে ঘটনা প্রবাহ জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারই সাথে আমি আপনাদের সাথে আছি শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। আপনাদের সাথে নিয়ে চলে যাব ভয়ানক এক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে আমরা দেখতে পাই একটা অ্যাপার্টমেন্টের ৫১০ নাম্বার ইউনিটে এই মহিলাটাকে, যার নাম টিকা। তার বাথরুমে গিয়ে সে দেখতে পারে উপরে ছাদ থেকে পানি পড়ছে লিক হয়ে। তখন সে এই বিল্ডিং এর ওনার ভোলেনকে বলে যে আমার বাথরুমের ছাদ থেকে নিচে পানি পড়ছে, হয়তো উপরের ফ্লোর থেকে পানি লিক করছে। সেখানে ভোলেন বলছিল এটা কিভাবে সম্ভব, উপরের ফ্লোরে তো অনেক দিন যাবত কেউ থাকে না, সেটা বন্ধ হয়ে রয়েছে, তাও আমি বিষয়টা দেখব, আপনি যান। কিন্তু আমরা দেখতে পারছিলাম টিকা এই বিষয়টা নিজে দেখার জন্য লিফটে করে ৬ নাম্বার ফ্লোরে চলে যায়। সে গিয়ে দেখতে পারে আসলে সেখানে কেউ থাকে না, সবকিছু শুনশান নীরবতা। সে চলে যায় ৬১০ নাম্বার রুমে, অর্থাৎ তার রুমের ঠিক উপরের রুমটাতেই। দরজাটা খুলছিল না। তখন সে ভেতর থেকে কিছু আওয়াজ পায়। তার মনে হয় বিল্ডিং এর ম্যানেজাররা তার কাছে কিছু লুকাচ্ছে, তাই সে কিছু স্ক্রুড্রাইভার নিয়ে আসে তালা খোলার জন্য। সে যখন সেই রুমটার ভেতরে প্রবেশ করে, সেটার বাথরুমে গিয়ে সে দেখতে পারে একটা মহিলা যে কিনা তার ছোট্ট মেয়ে বাচ্চাকে গোসল করাচ্ছে। আর সেখান থেকে শব্দ ভেসে আসছিল, আমি হলাম মিসকে, ৪ দিন আর রাত। এগুলো এত ভয়াবহ ভাবে সে বলছিল, টিকা এগুলো শুনে খুবই ভয় পেয়ে যায়। আর সেই অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ছেড়ে সে চলে যায় তার বাড়িতে, যেখানে তার বোন থাকতো। তার বোনকে সে সব খুলে বলে, এবং আজকে ৪ নাম্বার দিন হলো সে হোটেল থেকে চলে আসার, তবু সে এই ঘটনা ভুলতেই পারছে না। তার বোন তাকে সামলায় আর বলে, এগুলো তোমার সম্পূর্ণ মনের ভোলাপো, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিছুই হবে না। ঘড়িতে তখন সময় ঠিক সন্ধ্যা ৬টা। টিকা যখন বাথরুমে গিয়ে ব্রাশ করছিল, তখন আমরা তার পেছনে দেখতে পারছিলাম তার বাথটাব থেকে সেই মা মেয়ের আত্মা বের হয়ে আসে। রুমের লাইটটা নিভু নিভু করছিল। তার মনে হচ্ছিল তার পাশে কেউ রয়েছে। সে পেছনে চায় কিন্তু কিছুই দেখতে পায় না। তখন সে বাথটাবের পানিটাতে উকি দিতেই ভেতরে দেখতে পারে ওদেরকে, যারা তাকে সেখানেই অ্যাটাক করে দেয়। এক চিৎকার, তার বোন দৌড়ে বাথরুমে এসে দেখতে পায় তার বোনের দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে। সে চিৎকার করতে থাকে। এটা দেখে ঘটনা এখান থেকে চলে যায় অন্য জায়গায়। এখানে আমরা এলমা নামের একটা মেয়েকে দেখতে পারি, যে তার রেস্টুরেন্ট চালায়, কিন্তু সেই হোটেলে বেশি একটা কাস্টমার আসতো না, তাই সেখানে তার যে স্টাফ গুলো কাজ করতো সেগুলোর বেতনও সে ঠিকঠাক মতো দিতে পারতো না। তখনই হঠাৎ করে তার কাছে হসপিটাল থেকে কল আসে। সেখান থেকে জানানো হয় যে তার মা আর বেঁচে নেই। সে হসপিটালে দৌড়ে যায়। আসলে বন্ধুরা, তার মা অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়েছিল এবং এখন মৃত্যু হয়েছে। এলমার একটি বোন রয়েছে যার নাম মিয়া। এলমার একটা বয়ফ্রেন্ডও রয়েছে যে কিনা পুলিশ অফিসার, নাম রায়ান। বাড়িতে যখন দোয়া মাহফিল করা হয়েছিল, তখন আমরা দেখতে পারছিলাম যে রায়ান এসে এলমাকে বলছে সে আর তার বোন যেন রায়ানের সাথে চলে যায়, এতে তারা ভালো থাকবে। আমরা দেখতে পারছিলাম রায়ানের প্রতি এলমা বেশি একটা খুশি ছিল না, কেননা রায়ান তাকে বেশি একটা সময় দিতে পারতো না। সেখানে রায়ান তাকে বলছিল, তুমি বিশ্বাস করো, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সুখে রাখবো। যাই হোক, চলে যায় ১ সপ্তাহ। রায়ান পুলিশ অফিস থেকে কল করে এলমাকে এবং একটা চাকরির অফার দেয়, যেটা সে একটা খবরের কাগজ থেকে পেয়েছে। সেখানে একটা অ্যাপার্টমেন্টের ম্যানেজার লাগবে। মানে বন্ধুরা, সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্টের কথাই বলা হচ্ছে এখানে। রায়হান সেখানে বলছিল, আমার এই অ্যাপার্টমেন্টে একটা কেস চলছে, কেননা সেই অ্যাপার্টমেন্টের ভেতরে একজনের মৃত্যু হয়েছিল, তার দেহ হয়ে গিয়েছিল ছিন্ন ভিন্ন, কিন্তু আমরা এখনো তার কোনো সুরাহা বের করতে পারিনি, কেননা কাজটা যে কে করলো তাই বুঝতে পারা যাচ্ছে না। যে রুমটাতে
এমনটা হয়েছে রুমটার ভেতর থেকে লক করা ছিল, কারো রুমে যাওয়া আসার ফুটেজ পর্যন্ত পাওয়া যায়নি। যাই হোক, এমন একটা অফার পেয়ে এলমা রাজি হয়ে যায়, কেননা তাদের চলাফেরার জন্য টাকার খুবই প্রয়োজন ছিল, যেটা তারা তাদের হোটেল থেকে জোগাড় করতে পারছিল না। তার বোন মিয়া নতুন জায়গায় যাবে, এই জন্য সে খুবই খুশি ছিল। তো তাদেরকে সেখানে নিয়ে যাচ্ছিল রায়ান। সেখানে এলমার বোন মিয়া বলছিল তার নাচ শেখার অনেক শখ। রায়ান সেখানে বলছিল যে তোমরা যেখানে থাকবে সেই অ্যাপার্টমেন্টের সাথে একটা ডান্স ক্লাব আছে, সেখানে ভর্তি করে দিলেই সুন্দর নাচ শিখতে পারবে। যাই হোক, তারা চলে যায় সেই অ্যাপার্টমেন্টের সামনে। সেখানে তাদেরকে রিসিভ করে অ্যাপার্টমেন্টের মালিক এবং তার ওয়াইফ। মালিকের নাম আয়মান আর তার ওয়াইফের নাম বলেন। যখন তারা লিফট করে উপরে উঠছিল, এলমা তখন লক্ষ্য করে যে 6 নাম্বার ফ্লোরের বাটনটা ব্লক করে দেওয়া, যেন কেউ সেখানে না চাপতে পারে। এই বিষয়টা দেখে সে যখন মালিককে জিজ্ঞেস করে, তখন সে জানতে পারে যে 6 নাম্বার ফ্লোরটা খুব একটা ভালো না, ডেঞ্জারাস, না যাওয়াটাই সেখানে বেটার, তাই এটাকে লক করা হয়েছে। তারা যখন তাদের ইউনিটে ঢুকে, তখন রায়ান এলমাকে বলে, দেখো এলমা, আমার কিন্তু এখানে ইনভেস্টিগেশন করার একটা কাজ রয়েছে, তাই তোমরা এই হোটেলে থাকাকালীন যে কোনো কিছু অদ্ভুত যদি দেখতে পাও তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুই বোন কথা বলছিল এই রায়ানকে নিয়ে। ছোট বোন বলছিল, আপু তুমি তো অনেক ভালোবাসো রায়ানকে, সেও তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তোমরা বিয়েটা কেন করছো না? তখন এলমা বলে, আমি তাকে আরো বুঝতে চাই, সে আমার জন্য ঠিক কিনা তা আরো জানতে চাই। আসলে বন্ধুরা, এলমা এটা এজন্যই করছিল যে তার মায়ের সাথে তার বাবার খুব একটা ভালো সম্পর্ক ছিল না, তাদের বিচ্ছেদ হয়ে যায়, যে কারণে তার মার সারা জীবন কষ্ট করে তাদেরকে লালন পালন করতে হয়েছে। সে চায় না তার সাথে রায়ান এমন করুক, তাই সে এটা সময় নিয়ে বুঝতে চায়। এরপর আমরা দেখতে পারি পুলিশ স্টেশনে রায়ানের কাছে হসপিটাল থেকে একটা কল এসেছে। হসপিটালে একটা মেয়েকে আমরা দেখতে পাই। বন্ধুরা, এই মেয়েটা হচ্ছে টিকার বোন, অর্থাৎ ঘটনার শুরুতে আমরা যাকে বিভৎস অবস্থায় মারা যেতে দেখতে পেরেছি বাথরুমে, তার বোন, যে কিনা টিকার মৃত্যু দেখার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং উল্টো পাল্টা করছে। তো তারা সেখানে যাওয়ার পর শুনতে পাচ্ছিল মেয়েটা বারবার বলছিল 4 দিন রাত এবং মিস কে। মেয়েটার বিহেভিয়ার তাদের খুবই অদ্ভুত লাগছিল। সেখানে আমরা অ্যাপার্টমেন্টে দেখতে পারছিলাম একটা লোক এসেছে যে কিনা নতুন। ম্যানেজার এলমার কাছে লোকটি গিয়ে একটা অভিযোগ করে। সে বলছিল যে তার ঘরে বাথরুমের ছাদ থেকে পানি পড়ছে। সেখানে গিয়ে এলমা দেখতে পারে যে ঘটনা সত্যি। সেই লোকটা এলমাকে জানায় যে কিছুদিন আগে যে মহিলাটা এখানে মারা গিয়েছে তার ঘরের বাথরুমের ছাদটাও পানি দিয়ে লিক করতো। তো সেখানে গিয়েও এলমা দেখতে পারে যে লোকটার কথা সত্যি। সেই লোকটা তখন তাকে বলে যে আমি 1 সপ্তাহের জন্য একটা কাজে বাহিরে যাচ্ছি, আমি এসে যেন দেখি সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, নয়তো আমি এই অ্যাপার্টমেন্ট ছাড়তে বাধ্য হব। যেহেতু বন্ধুরা এখন সবকিছুর দায়িত্ব ম্যানেজার হিসেবে এলমার কাছে, তাই সে একটা মিস্ত্রিকে ডাকে সেই 6 তলায় গিয়ে যেখান থেকে পানি লিক করছে সেখানে গিয়ে সেটা সারাতে। কিন্তু সেই লোকটা অনেকগুলো বাহানা বানিয়ে সেখান থেকে কেটে পড়ে। তার বোন মিয়া সেখানে আসলে তখন তারা 2 বোন চিন্তা করে যে তারা 2 বোন সেখানে যাবে এবং যেই কথা সেই কাজ, তারা সেখানে চলে যায়। 610 নাম্বার রুমের চাবি তাদের কাছে না থাকার কারণে তালাটা তারা ভাঙতে বাধ্য হয়। আর বন্ধুরা, এটাই কিন্তু সেই অভিশপ্ত 610 নাম্বার ইউনিট। তারা সেখানে যাওয়ার পর বুঝতে পারে যে এখানে অনেক দিন যাবৎ কেউ আসে না এবং জায়গাটা সম্পূর্ণ ভুতুরে অবস্থায় রয়েছে। তারা ভয়ে ভয়ে বাথরুমের দরজাটার সামনে যেতেই দেখতে পারে সেখানে একটা মহিলা তার মেয়েকে বাথটাবে গোসল করাচ্ছে আর বারবার বলছে মাগরিব 4 দিন রাত মিস কে। এই অদ্ভুত বিষয়গুলো শুনে তারা ঠিক থাকতে পারে না, ভয়ে সেখান থেকে দৌড়ে নিজেদের ইউনিটে চলে আসে। কিন্তু জীবনের সব থেকে বড় ভুলটাই হয়তো তারা সেদিন করে ফেলেছে সেখানে গিয়ে। এখন তাদের সাথে কি কি ঘটে তাই দেখার বিষয়। পরের দিন সকাল যখন এলমা কাজ করতে যায় তখন তার হাত থেকে একটা ক্লিপের বক্স পরে সেখানে ক্লিপগুলো দিয়ে একটা 1 নাম্বার হয়ে যায়, আর যার সাথে তাদের প্রথম অভিশপ্ত দিনের সূচনা শুরু হয়। বন্ধুরা, ঘটনার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সেই 610 নাম্বার ইউনিটে যে একবার প্রবেশ করে তার 4 দিনের ভেতরে মৃত্যু হয়। অর্থাৎ এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তার জীবনের আর কতদিন বাকি রয়েছে, অর্থাৎ 1 দিন পার হয়ে যাচ্ছে। যদিও এটা বুঝতে পারছিল না এলমা। ওদিকে আমরা দেখতে পারছিলাম তার বোন মিয়াকে, যে ছিল ডান্স ক্লাবে, আর এটা হচ্ছে তার নাচের শিক্ষিকা রিনি। সেখানে থাকা কিছু মাস্ক দেখাচ্ছিল রিনি মিয়াকে, কেননা ইন্দোনেশিয়ার যে ঐতিহ্যবাহী ডান্সগুলো হয় সেগুলোতে এই মাস্কগুলো পরা জরুরি হয়। এদিকে আমরা এলমাকে দেখতে পারি যে সেই লোকটির ইউনিটে আবার গিয়েছে, যেখানে অনবরত আবারও
ছাদ থেকে পানি পড়েই যাচ্ছিল, কিন্তু তখনই সে লক্ষ্য করে তার সামনে দিয়ে একটা মেয়ে অন্য রুমে চলে যায়। সে যখন এগিয়ে যায় দেখতে, সে তখন দেখতে পারে সেখানে সেই মহিলাটা তার মেয়েকে, অর্থাৎ 610 নাম্বার ইউনিটের ভয়ঙ্কর মহিলাটা তার মেয়েকে চুল আশ্রে দিচ্ছিল আর বলছিল, কি আমার মেয়ের চুল সুন্দর না? এটা বলে সে তার মেয়ের মাথাটা একদম ধর থেকে আলাদা করে দেয়। এলমার সামনে এটা ঘটার পর সে চিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর রায়ানের সাথে ধাক্কা খায়। সাধারণভাবেই সে সবকিছু খুলে বলে রায়ানকে। রায়ান এসে সেখানে তেমন কিছুই দেখতে পায় না। বন্ধুরা, তারপর আমরা দেখতে পারছিলাম যে এই অ্যাপার্টমেন্টের অনেক লোকেই এই বিষয়ে অনেক ভয় পেয়ে যায়। বিষয়টা জানার পর আর এই অ্যাপার্টমেন্টটাতে তারা থাকতে চাইছিল না, কিন্তু মালিক, ভোলেন আর আইমান তারা বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল আর ভুলভাল বুঝিয়ে সবাইকে রাখার চেষ্টা করছিল। তখন রায়ান আইমানকে 610 নম্বর ইউনিটে দেখতে পাওয়া মহিলা আর মেয়েটার আত্মার বিষয়ে জিজ্ঞেস করে। সেখানে বিষয়টা কি ঘটেছে তা আইমান তখন বলতে থাকে। সে বলতে থাকে এটার আসল কারণ হচ্ছে 4 বছর আগে একটা মহিলা এবং একটা মেয়ে 610 নাম্বার রুমে উঠে থাকতে শুরু করে। খুব ভালোভাবেই তাদের দিনকাল চলছিল, কিন্তু হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে তারা দুজনেই মারা যায়। আমরা ভেবেছিলাম এটা স্বাভাবিক কিছু, তাই ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে যে কেয়ারটেকার আছে সে গিয়েছিল 610 নাম্বার ইউনিটটা পরিষ্কার করার জন্য। তখন সেখানে সে দেখতে পেরেছিল সেই মা আর তার মেয়ের আত্মাকে। সে তখন আমাদের সাথেও বিষয়টা শেয়ার করেছিল, কিন্তু আমরা কি করব বুঝতে পারছিলাম না। কিন্তু ঠিক 4 দিন পর সেই কেয়ারটেকারের বিভৎসভাবে মৃত্যু হয়, যেটা করেছিল সেই আত্মারা। এরপর থেকে সবাই ভয় পেয়ে যায় আর আমরা এটা থেকে রেহাই পেতে একটা কবিরাজকেও ডেকে আনি, কিন্তু অসফল হয়। আর এদিকে আমাদের বিজনেসের ক্ষতি হবে এটা চিন্তা করার পর বেশি মানুষকে এসব খবর জানতে দেয়নি আর চিরতরে বন্ধ করে দিয়েছে 610 নাম্বার ইউনিট। কিন্তু তারা এখনো তাদের খেলা খেলতে শুরু করে মাঝে মাঝে। বন্ধুরা, এইসব জানার পর খুবই চিন্তিত হয়ে যায় এলমা, কেননা সে আর তার বোন সেই ইউনিটে গিয়েছিল। অর্থাৎ তার বুঝতে বাকি রয় না যে তার নিজেকে আর তার বোনকে বাঁচানো বেশি একটা সময় নেই। অলরেডি সময় অনেকটা গড়িয়ে গিয়েছে। শয়তান 4 দিনের ভেতরে একটা মানুষকে মেরে ফেলে। সেখানে রায়ান তখন বলছিল যে আমি সেই ফ্লোরে যাব এবং বিষয়গুলো খতিয়ে দেখব। এলমা তখন তাকে না করছিল। সে বলছিল, দেখো আমি সেখানে গিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমার কথা শোনো। এটা বলার পর সেখান থেকে চলে যায় এলমা, কিন্তু আমরা দেখতে পারছিলাম তাও কথা না শুনে রায়ান সেই 610 নাম্বার ইউনিটে যেতে শুরু করে। সেখানে গিয়ে সে দরজাটা খুলেই দেখতে পারে বাথরুমে সেই মহিলাটা তার মেয়েকে গোসল করাচ্ছে। মহিলাটি অদ্ভুত কণ্ঠে কিছু একটা বলে যাচ্ছিল, কিন্তু তার সামনে থেকে সেগুলো সব গায়েব হয়ে যায়। লোকটা ভয় পেয়ে যায়। তাও রায়ান একটু সামনে এগিয়ে যেয়ে দেখতে পারে বাথটাপের কলটা এখনো ছাড়া, পানি ভরে পড়ে যাচ্ছিল আর রুমটা ভরে যাচ্ছিল। তখন সে ভয়ে সেই রুম থেকে বের হয়ে আসে। এদিকে মিয়া যখন ডান্স ক্লাবে ডান্স করছিল, সে একাই ডান্স করছিল। তখন হঠাৎ লাইটগুলো ফ্লিক করতে শুরু করে, কিন্তু আবারও ঠিক হয়ে যায়। আজব বিষয় হচ্ছে সে খেয়াল করে যে সে যে ডান্সগুলোর মুভগুলো করছে তার পাশের আয়নার রিফ্লেকশনে তার পুরো ভিন্ন। এটা আজ করতে পেরে সে অনেক ভয় পেয়ে যায়। সেখানে সে চাইতেও বেশি কিছু দেখতে পারে না, যখন সবকিছুই স্বাভাবিকই রয়েছে। সে যখন আবারও ডান্স করতে শুরু করে, আয়নার দিকে তাকাতেই এবার সে দেখতে পারে সেটা সম্পূর্ণ ভিন্ন রকম বিহেভিয়ার করছে এবং সামনে সেটা তার নৃত্য পরিবেশন করতে শুরু করে। মিয়া যখন সেখান থেকে পালিয়ে বের হতে চাইবে, তখনই সেটা পেছন থেকে তাকে ডাকে এবং আমরা দেখতে পারি সেটার চোখ একদম ভুতুরে হয়ে গিয়েছে। খুবই ভয়ানক। আয়নার ভেতরে থাকা রিফ্লেকশনটা একটা পা উপরের দিকে তুলে। আশ্চর্যভাবে মিয়ার পাটাও উপরের দিকে উঠতে থাকে আর সেই ভেতরে থাকা রিফ্লেকশনটা তার পাটা বাঁকিয়ে তাকে সেখানেই ফেলে দেয়। ঠিক তখনই ভেতর থেকে সেই মা আর মেয়ের শয়তান বের হয়ে আসে, যেটা তার দিকে এগিয়ে আসছিল। এদিকে আমরা দেখতে পারি সেখানে এসে পৌঁছেছে তার বোন এলমা। তার চিৎকার শুনে তার টিচার আর তার বোন সেখানে গিয়ে তাকে ভীত হয়ে পড়ে থাকতে দেখতে পায়। সবকিছু জানার পরে রিনি বলছিল, আমি এটা আগে থেকেই লক্ষ্য করেছি যে তোমার সাথে মা মেয়ের শয়তান থাকে অথবা আত্মা থাকে। আসলে আমি শুধু দেখতেই পারি, আমি কোনো সাহায্য করতে পারি না, কিন্তু তোমাদেরকে একজন সাহায্য করবে এমন লোকের হদিশ আমি তোমাদেরকে দিতে পারি। এদিকে আমরা দেখতে পারি ভোলেন আর আইমানের কাছে রায়ান সেই 610 নাম্বার ইউনিটে থাকা মা মেয়ের পরিচয়ের ডিটেলস জানতে চায়, কাগজপত্র দিতে বলে, কিন্তু তারা কোনো কাগজপত্র দিতে পারে না। তারা বলে এটা তো অনেক আগের ঘটনা, আগের বিষয়, আমাদের ওইভাবে মনে নেই। তবে শুধু এটা মনে পড়েছে যে সেই ছোট্ট মেয়েটার নাম ছিল নিদিয়া আর মায়ের নাম ছিল নুরি। তাদের মৃত্যুর খবর আমরা পেয়েছিলাম
একটা কল থেকে। যাই হোক, এদিকে আমরা দেখতে পারি সেই অ্যাপার্টমেন্টে একটা কবিরাজ এসে হাজির হয়, যার নাম সুকমো, যে কবিরাজকে মূলত পাঠিয়েছে মিয়ার ডান্স শিক্ষিকা রিনি। তো সেই কবিরাজ এসে অনেক ঝাড়ফুঁক করে এবং মা মেয়ের আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না, বিফলে যায়। সেখানে সেই কবিরাজ তাদেরকে বলছিল যে নিধিয়া আর নুরি তাদের হয়তো কোনো একটা অপূর্ণ ইচ্ছা রয়েছে, যেটা যদি আমরা পূরণ করে দেই তাহলেই হয়তো তারা এখান থেকে চলে যাবে, নয়তো যাবে না। কিন্তু তাদের সেই ইচ্ছেটা কি সেটা যদি আমাদের জানতে হয় তাহলে তাদের দুজনের ব্যবহার করা এমন কিছু একটা খুঁজে পেতে হবে আমাদের, যেটা তাদের ইমোশনের সাথে জড়িত, তাহলে আমি তাদের ইচ্ছার বিষয়ে জানতে পারবো। আমরা তখন দেখতে পারছিলাম এলমাকে কেউ একজন কল করেছে। কলটা মিয়া করেছিল অফিস থেকে। সে বলছিল, আপু তুমি সুইমিং পুলের কাছে আসো। এখন সে যখন সুইমিং পুলের কাছে যায়, সে দেখতে পায় তার বোন সেখানে নেই। তাহলে তাকে কে এখানে আসতে বলল? সেখান থেকে তখন ফোন দিয়ে এলমা মিয়ার কাছে জানতে চায় যে তাকে এখানে ডেকে মিয়া কোথায় গিয়েছে। সেখানে মিয়া তাকে জানায় যে সে তো তাকে সুইমিং পুলে আসতে বলেনি। তখনই সুইমিং পুলে ঝাঁপ দিয়েছে এমন একটা শব্দ হয়। এলমা পিছনে চেয়ে দেখতে পারে সেখানে কিছু ফুল দিয়ে 2 নাম্বার লেখা। অর্থাৎ বন্ধুরা, এখানে বলা হচ্ছিল যে 4 দিনের মধ্যে অলরেডি 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। আর এখানে সেই শয়তানটাই যে এলমাকে ডেকে নিয়ে এসেছে তা তো আমরা বুঝতেই পারছিলাম। সুইমিং পুলের কাছাকাছি যেতেই 2টা ভয়ানক হাত বের হয়ে এলমাকে পানিতে ডুবিয়ে নেয় আর সেখানে মারার চেষ্টা করতে থাকে। তখনই সেখানে চলে আসে তার বোন মিয়া, আর ঠিক তখনই মাস্ক পরে সে পানির নিচ থেকে উঠে আসে। অর্থাৎ এলমাকে সেই শয়তান বশ করেছে। এলমা মাস্ক পরে সেইখানে অদ্ভুত ভঙ্গিমায় নাচ করতে থাকে। আমরা বুঝতে পারছিলাম যে এলমার ভেতরে সেই শয়তানটা ভালো করেই প্রবেশ করে ফেলেছে। এরপরে আমরা দেখতে পারি সেটা মিয়াকে ধরে ফেলে আর টেনে নিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। সে মিয়াকে পানির নিচে মারার চেষ্টা করছিল। ঠিক তখনই 2টা মেয়ে সেই ঘটনা দেখে ফেলে আর দৌড়ে গিয়ে রায়ানকে জানায়। রায়ান এটা শুনে দৌড়ে এসে এই অবস্থা দেখতে পেয়ে পানিতে ঝাঁপ দেয় আর 2জনকে কোনো রকমে পানি থেকে তুলে আনে। এলমা যখন পজিশন অবস্থায় ছিল তখন তার মুখে একটা মাস্ক ছিল। এই মাস্ক বিষয়ে জানার জন্য তারা চলে যায় রিনির কাছে। সবকিছু বলার পরে রিনি তাদেরকে বলে যে তোমরা যে মাস্কের বিষয়টা বলছো, সেই মাস্কটা বা তেমন মাস্ক একটা রানীর ছিল। সেই রানী সেই মুখোশ পরে সব সময় নাচ করত। সেখানে মিয়া বলছিল যে আপু পজিশন অবস্থায় থাকার সময় যে মাস্কটা পরেছিল সেই মাস্কের কপালে একটা লাল স্টোন ছিল। এই বিষয়ে আরো ভালো করে জানার জন্য রিনি তাদেরকে নিয়ে যায় স্যান্তো কবিরাজের কাছে। স্যান্তো কবিরাজের কাছে মিয়া সেই মুখোশের বিষয় বর্ণনা করার পর স্যান্তো কবিরাজ বলে সেই মাস্কটা নাকি সেই বানিয়েছিল এবং এই মুখোশটা একবারেই একজনের জন্যই সে বানিয়েছিল, যেটা সে বানিয়েছিল কুসুম দেবী নামের একটা মহিলার কথাতে। আমরা দেখতে পাই সেখান থেকে ঠিকানা নিয়ে তারা চলে যায় কুসুমা দেবীর বাড়িতে। তারা কুসুমা দেবীর সাথে দেখা করতে চায়, কিন্তু সে দেখা করে না। কুসুমা দেবী একটা মহিলাকে বলে দেখা করতে পারবে না। সেই মহিলা যখন তাদেরকে বলছিল চলে যাও, তোমাদের সাথে কুসুমা দেখা করবে না, এই ব্যাপারটা শুনে সবার মন খারাপ হয়ে যায়। কিন্তু স্যান্তো কবিরাজ যখন সেই মহিলাটাকে জোর করে যে আসলে বিষয়টা কি হয়েছিল, কেন এমন মুখোশ বানিয়েছিল তার মা, বা এটার পেছনে গল্প কি, তখন সেই মহিলাটি বলতে শুরু করে। সে বলছিল কুসুমা দেবীর একটা মেয়ে ছিল, নাম ছিল কান্তি। সে খুব ভালো ডান্সার ছিল। কুসুমা দেবীও ছিল এই এলাকার নাচের শিক্ষিকা। আর দ্বিতীয়ত সুকুমা দেবীর পর ভালো নাম কুড়িয়ে ফেলেছিল কান্তি অর্থাৎ তার মেয়ে, যারা খুব সুন্দর ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নাচ করে থাকে। আপনারা যারা ইন্দোনেশিয়ান ভৌতিক ঘটনা অথবা ঐতিহ্য সম্পর্কে জানেন বন্ধুরা, তারা এটাও ভালো করে জানবেন যে তারা একটা ঐতিহ্যবাহী ডান্স করে থাকে, যাকে রঙ্গিং ডান্সও বলা হয়। যাই হোক, কিন্তু একদিন কুসুমা দেবী তার মেয়ে কান্তির উপর খুবই চটে যায় আর রেগে গিয়ে সব সম্পর্ক ছিন্ন করে তাকে বাড়ি থেকে বের করে দেয় রাতে। আর কান্তির সব জিনিসপত্র এই মহিলাটাকে পুড়িয়ে ফেলতে বলা হয়, কিন্তু এই মহিলা তা পরায় না। আমরা দেখতে পাচ্ছিলাম সে যত্ন সহকারে এগুলো রেখে দিয়েছিল। সেখানে সেই মুখোশটাও ছিল। এখন কি কারণে তার মা তার মেয়ে কান্তিকে এখান থেকে বের করে দিয়েছিল তা তো একটু পরেই জানতে পারবো বন্ধুরা। সেখান থেকে কিন্তু সেই মুখোশটা তারা নিয়ে আসে, যেহেতু সেই মুখোশটা খুবই প্রিয় ছিল কান্তির। আর বন্ধুরা, ক্লিয়ার করা ভালো যে আমরা সেই অ্যাপার্টমেন্টে যে মা মেয়ের শয়তানকে দেখতে পারি, সেখানে থাকা মায়ের নাম নুরি আর তার মেয়ের নাম নিধিয়া বলা হয়েছে, কিন্তু না বন্ধুরা, এখানে মহিলাটির নাম নুরি ছিল না, কান্তি ছিল। যাই হোক, এগুলো আরো সামনে ভালো করে ক্লিয়ার হবে। রায়ান আর এলমা যখন ফিরছিল তখন পেছন থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িতে সাথে সাথে ধাক্কা দেয় আর তাদের গাড়িটা সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট। এলমা চেয়ে দেখে রায়ান তার পাশে অজ্ঞান হয়ে রয়েছে, কোনো কথা বলছে না। সে অনেক
চেষ্টা করে জাগানোর জন্য, ঠিক তখনই সেখানে সে দেখতে পায় কান্তি সেই মুখোশটা পরে তার সামনেই ডান্স করছে, আর একটা কাপড় দিয়ে তার হাত তার দেহ থেকে ছিঁড়ে ফেলে। সেটা সেখানেই তার গলাটাও দেহ থেকে আলাদা করে দেয় বন্ধুরা। তখনই সেই ঘুম থেকে উঠে পড়ে, আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। এলমা তখন দেখতে পারে সে একটা ভিন্ন জায়গায়, আর কাঠের রুমে দেয়ালে 3 লেখা, অর্থাৎ 4 দিনের মধ্যে 3 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এটা সেটারই ইঙ্গিত। আসলে তারা অ্যাক্সিডেন্ট করার পর একটা মহিলা তাদেরকে এখানে এনে চিকিৎসা করে ভালো করেছে। আমরা দেখতে পাচ্ছিলাম তারা সেই মহিলাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে তারা চলে যায় সুকমা কবিরাজের কাছে। বন্ধুরা, যেই কবিরাজটা তাদেরকে বলেছিল যে তাকে এমন কিছু এনে দিতে যেটা কান্তির খুবই প্রিয় ছিল, যাতে তারা হোটেলের রহস্য বের করতে পারে, তখন আমরা দেখতে পাই সেই মুখোশটা তখনই সেই কবিরাজ মুখে পরে নেয়। আর আসল ঘটনা দেখতে যে কবিরাজ যা দেখতে পারে তা দেখে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আর এখান থেকে এটা ক্লিয়ার হয় যে সেই অ্যাপার্টমেন্টের 610 নাম্বার রুমে কেউ সেই মা মেয়েকে নৃশংসভাবে মেরেছিল, আর তাদের নাম নুরি আর নিভিয়া ছিল না, নাম ছিল কান্তি আর ক্যানিয়া। কবিরাজ আরো বলে ধ্বংসলীলা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ তাদের আসল অপরাধীকে ধরে শাস্তি দেওয়া না হবে, অর্থাৎ তাদের যে মেরেছে তাদের শাস্তি দিতে হবে। কবিরাজ সেখানে বলছিল সে অপরাধীকে দেখতে পারেনি, শুধু দেখতে পেরেছিল তাদের সাথে ঘটা ঘটনা। এদিকে আমরা দেখতে পারি সবাই তখন অ্যাপার্টমেন্টে চলে আসে। সেখানে এসে তারা দেখতে পারে যে সকল গেস্ট যারা এখানে থাকতো তারা সবাই বের হয়ে চলে যাচ্ছে, কারণ সবাই জেনে গিয়েছিল এই অ্যাপার্টমেন্টের ভয়াবহতার বিষয়ে। সেখানে আয়মান আর ওলেনকে রায়ান প্রশ্ন করেছিল যে এই ফ্লোরে যারা থাকতো, আপনারা যে বলেছিলেন যারা অ্যাক্সিডেন্ট করেছিল তারা আসলে কারা, তাদের আসল পরিচয় কি? সেখানে সেই কবিরাজ তাদেরকে একটা ড্রয়িং দেখায়, যেখানে একটা দরজার মতো দেখা যাচ্ছিল। কবিরাজ দাবি করছিল যে আমি সেই মুখোশ পরার পর দেখেছি ঠিক এইরকমই একটা জায়গার পেছনে কান্তি আর কেনিয়ার লাশ লুকানো আছে। তখন রায়ান সরাসরি কল করে তার বন্ধু চন্দ্রকে। সে বলে, তুমি তাড়াতাড়ি কান্তির মায়ের কাছে যাও, সেখান থেকে তুমি এটা জানার চেষ্টা করো কান্তির স্বামীর নাম কি ছিল। এটা বলে তারা সেখান থেকে চলে যায় 610 নাম্বার ফ্লোরে সেই মা মেয়ের আত্মার লাশ খোঁজার জন্য। আর সেখানে গিয়ে কবিরাজের দেখানো সেই জায়গাটা তারা খুঁজতে শুরু করে, যেটার পেছনে লাশ লুকানো। তারা সেই জায়গাটা আলাদা আলাদা হয়ে খুঁজছিল। হঠাৎ করে সুকমা কবিরাজের বিরাট একটা আওয়াজ আসে। রায়ান দৌড়ে গিয়ে সেখানে দেখতে পায় সুকমা কবিরাজ অজ্ঞান। সেখানে যখন এলমা গিয়ে দেখে, সে শুধু দেখতে পায় সুকমা নয়, রায়ানকেও কেউ একজন অজ্ঞান করে ফেলেছে। ঠিক তখনই সেখানে আয়মান আর ওলেন আসে এবং তাকে মেরেও অজ্ঞান করে ফেলে। আর বন্ধুরা, এখানেই ঘটনার একটা মূল টুইস্ট রিভিল হয়। আসলে সেদিন তাদের গাড়ির অ্যাক্সিডেন্টটাও আয়মান আর ওলেন করিয়েছিল। রায়হানের বন্ধু চন্দ্র যখন তাকে খুঁজতে এই অ্যাপার্টমেন্টে এসেছিল, ওলেন তাকে মিথ্যা বলে সেখান থেকে চলে যেতে বলেছিল। সে বলছিল রায়ান এখানে নেই, কিন্তু চন্দ্র যেহেতু পুলিশের লোক আর রায়ানের বন্ধু, তাই তার সন্দেহ হয় আর সেখানেই সে থেকে যায়। বন্ধুরা, আজ রাত আয়মান আর ওলেন মিলে মিয়া, এলমা, সুকমা কবিরাজ আর রায়ানকে মেরে ফেলবে, এটাই ঠিক করে। কিন্তু তারা দুজন এমনটা কেন করছে তা এখনই জানতে পারবো। বন্ধুরা, এদিকে আমরা দেখতে পারি তাদের সবার জ্ঞান ফিরেছে আর তারা নিজেকে বাধা অবস্থায় পায়। রায়ান নিজের বাঁধনটা কষ্ট করে খুলে সবার বাঁধন খুলে দেয়। সে বাহিরে ওয়াকি টকি দিয়ে চন্দ্রকে জানায় যে তারা ভেতরে আছে, বিপদে পড়েছে। সেখানে সুকমা কবিরাজ আবারও সেই মুখোশটা পরে ঘটনার সত্যতা জানার জন্য আর কিভাবে কি করা হয়েছে তার জানার জন্য। সেখানে বন্ধুরা আমরা দেখতে পারি আসলে এই হোটেলের মালিক আয়মান সে সম্পর্ক করত কান্তির সাথে, যার কারণে বিয়ের আগেই তাদের বাচ্চা এসে যায়। যে কারণে সমাজে মুখ দেখানোর ভয়ে কান্তির মা কান্তিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সবকিছু ভালোই চলছিল তাদের, একটা মেয়ে হয়, বড় হয়, কিন্তু একদিন হঠাৎ করে কান্তি ওলেনের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পারে। আয়মানকে এই অবস্থায় দেখতে পেয়ে কান্তি খুব রেগে যায় আর এই বিষয়টা আয়মানের পরিবারকে জানাতে চায়, কিন্তু তার আগেই আয়মান তার উপর অ্যাটাক করে দেয়। সহ্য করতে না পেয়ে ছোট্ট মেয়ে তার বাবা আয়মানকে আঘাত করে বসে, কিন্তু তার বাবা এমন ভাবে তার মেয়ে কেনিয়াকে আঘাত করে যে মেয়েটার সাথে সাথেই সেখানেই মারা যায়। এটা দেখার পর কান্তির খুব খারাপ লাগে। সে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে আয়মানকে। আয়মান তখন তান্তিকে মেরে একটা কাচের টেবিলের উপর ফেলানোর কারণে সেখানেই সে গুরুতর আহত হয়, কিন্তু তারা দুজন পুরোপুরি মারা গিয়েছিল না। ওলেন আর আয়মান মিলে তাদের দুইজনকে বাথটাবে ডুবিয়ে
পানির নিচে মেরে ফেলে। আর লাশগুলো লুকানোর জন্য দুইজন মিলে কুটি কুটি করে কান্তি আর কেনিয়ার দেহ কেটে একটা বস্তার ভেতরে ভরে এবং এটা সামনে রেখে সামনে তুলে ফেলা হয় একটা দেয়াল। আর এই নির্মম নির্যাতনগুলো চলতে থাকে তাদের সাথে 4 দিন 4 রাত পর্যন্ত, যে কারণে কেউ তাদেরকে দেখার পর তারা 4 দিনের বেশি কেউ বাঁচে না। যাই হোক, এটা দেখে চুকমু কবিরাজ তাদের সবাইকে জানায়, আর জানানোর পরেই বেচারার মৃত্যু হয়। এরপর আমরা দেখতে পাচ্ছিলাম 3 জন মিলে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে আয়মান আর ভোলেন তাদের পিছু নেয় আর তাদের উপর হামলা করতে থাকে। আয়মান গুলি করে দেয় রায়ানের উপর, কিন্তু তার বেশি কিছু হয় না। তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। এলমা, ভোলেন, মিয়া তারা মারামারি করছিল। ওদিকে ঝগড়ার মাঝখানে মিয়ার একটা পায়ে ছুরিকাঘাত লাগলে সে দুর্বল হয়ে যায়, সে চলতে পারছিল না। কোন রকমে আয়মান আর ভোলেনকে তারা জখম করে সেখান থেকে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে চন্দ্র আসে আর রায়ানকে সেখান থেকে সেভ করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পেছন থেকে আয়মান উঠে গুলি করে দেয় চন্দ্রকে আর সেখানেই মেরে ফেলে। রায়ানকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই ট্রিগার চাপ দেয়, কিন্তু সে বুঝতে পারে যে গুলি শেষ হয়ে গিয়েছে। তখন রায়ান তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এবার তারা চলে যায় আবারও 610 নাম্বার রুমে। তারা 3 জন মিলে অনেক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে তারা সেই জায়গাটা পায়। তখনই তারা সেটা ভাঙতে শুরু করে। এলমা ঘড়িতে চেয়ে দেখতে পারছিল ঘড়িতে টাইম ঠিক মাগরিব 6টা, অর্থাৎ আজকেই তাদের দিন শেষ। হয়তো তারা মারা যাবে, নয়তো বেঁচে থাকবে। তারা সেই জায়গাটা ভাঙতে শুরু করে, ভাঙতে পারছিল না, খুবই শক্ত। তখনই ঘড়ির কাঁটাতে 6টা বেজে যায় আর মামের আত্মা বাথটাব থেকে বের হয়। তাদের কাছে তারা মিয়াকে টেনে নেয় আর 2 জন ধরে টানতে শুরু করে। মিয়ার মাঝখান দিয়ে যখন ফেরেই ফেলবে, তারা তখনই ভেতর থেকে লাশের কঙ্কাল বের করতে সক্ষম হয়। এটা দেখে তারা মিয়াকে ছেড়ে দেয়, অর্থাৎ তারা চাইছিল কেউ তাদের মৃত্যুর রহস্য বের করুক, এটা বোঝাই যাচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছিলাম তারা স্বাভাবিক রূপে ফিরে আসে আর সেখান থেকে উধাও হয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, তারা এখন বেঁচে গিয়েছে, এলমা আর মিয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবার মেয়ের আত্মা ভোলেন আর আয়মানের কাছে যায়। প্রথমে ভোলেনকে শূন্যে ভাসিয়ে দেহ থেকে তার ধরটা আলাদা করে ফেলে খুব ভয়ানক ভাবে, আর আয়মানের কাছে গিয়ে প্রথমে তার হাত পা বিচ্ছিন্ন করে এবং শেষমেশ তার দেহ থেকেও তার মাথাটা সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়। অর্থাৎ প্রতিশোধ শেষ হলো। ঘটনার শেষে আমরা দেখতে পাই এলমা, রায়ান আর মিয়া সেই কঙ্কালগুলো আবার নতুন করে দাফন করছে, আর ওদিকে রিনি নামের ডান্স শিক্ষিকা চুকমু কবিরাজের দেহটা দাফন করছিল। এরপর আমরা দেখতে পারি আইনের লোকগুলো এসে সব লাশগুলোকে কালেক্ট করে নিয়ে যাচ্ছিল, আর পুরোপুরি এই অ্যাপার্টমেন্টটা বন্ধ করে দেওয়া হয়। আর লাস্ট শর্টে আমরা মেয়েকে এই অ্যাপার্টমেন্টের একটা ব্যালকনিতে দেখতে পাই, অর্থাৎ তারা সেখানেই রয়ে গিয়েছে, কিন্তু কেন তা এখনো জানা যায়নি। আর বন্ধুরা, এতক্ষণ যে কাহিনীটা অথবা ঘটনাটা শুনতে পেরেছেন, এটা মোটেও মন গড়া কোনো বানোয়াট ঘটনা নয়। এটা সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। এমন একটা অ্যাপার্টমেন্ট সত্যিই রয়েছে আজও, যা আজও মানুষের থাকার জন্য ভ্যান করে দেওয়া। যারা সেখানে থেকেছে তাদের ভারসাম্যতে তারা মিসকে মানে কান্তির আত্মাকে অনুভব করতে পেরেছে, যদিও এখন সেখানে কেউ থাকে না। যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের ঘটনাটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে জলদি করে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিন। আপনারা বেশিরভাগ মানুষ চ্যানেলের ভিডিও দেখার পরেও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, এটা কিন্তু ভালো না ভাই, আমার সাথে অপরাধ করছেন আপনারা। যাই হোক, আমার পাশে থাকবেন, অনেক দূরে যাওয়ার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।